আসসালামু আলাইকুম। তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থী রয়েছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যেটা নিয়ে কথা বলতে যাব, তোমরা সবাই অবগত আছো যে গত বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে নতুন একটি সেগমেন্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিটেন সেগমেন্ট। এবং এখানে আরেকটি বিষয় বলা উচিত যে তোমরা খেয়াল করলে দেখবা যে প্রত্যেকটা ইউনিটে যে প্রশ্ন এসেছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, প্রত্যেকটা ইউনিটেই কিন্তু আলাদা করে একটা বিষয় যেটা ছিল, আমরা জানি যে সবগুলো ইউনিটেই কিন্তু আলাদা করে সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বা ইউনিট ভিত্তিক বিষয়গুলো থেকেই প্রশ্ন আসে, কিন্তু আমরা যেই বিষয়টা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি ইউনিটেই কিন্তু ইংরেজি বিষয় থেকে প্রশ্ন এসেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইংরেজি বিষয়ের যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে তার মধ্যে আমাদের ট্রান্সলেশন পার্টটা মোটামুটি সব জায়গাতেই ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইংরেজির পার্টটাতে কিন্তু অনেক নাম্বার থাকে, মানে সবগুলো সাবজেক্ট যদি আমরা আলাদা করে ধরি তাহলে দেখা যায় যে আমাদের সবগুলো সাবজেক্টে যে রিটেনের পার্ট আছে, যেমন ইউনিট ভিত্তিক হলে সি ইউনিটের জন্য হলে ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসে, মার্কেটিং থেকে প্রশ্ন আসে, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে, বাংলা থেকেও প্রশ্ন আসে, আবার সাধারণ জ্ঞানের জন্য হলে সাধারণ জ্ঞান থেকে আসে, আবার অন্য টপিক থেকে আসে। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে ইংরেজি থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন এসেছে এবং ইংরেজিতে আমরা দেখতে পেয়েছি রিটেনের পার্টটাই সবচেয়ে বেশি থাকে সবগুলো টপিক মিলিয়ে, ঠিক আছে। তো এখন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটেন সেগমেন্ট, অর্থাৎ ইংরেজি রিটেন সেগমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতেই পাচ্ছ ট্রান্সলেশন নিয়ে কথা বলতে যাব এবং এটা নিয়ে যদি একটু কথা বলতে যাই, তোমরা এসএসসি এবং এইচএসসি পর্যায়ে যারা পড়াশোনা করে এসেছো ইংরেজি, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে প্রায় সবাই 10-12 বছর পড়াশোনা করেই থাকে ইংরেজি। তো যেটা হয়েছে যে এসএসসি এবং এইচএসসিতে কন্টিনিউয়াসলি গ্রামাটিক্যাল রুলস এবং গ্রামাটিক্যাল ফর্মস পড়ার কারণে সবার কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তো সেই কারণেই কিন্তু সবার একটা দখলহীনতা তৈরি হয় ইংরেজিতে। তো এজন্য সবাই কিন্তু ট্রান্সলেশন পার্টটাকে অনেক ভয় পায় বা এটা নিয়ে অনেকে ঝামেলা ফেস করে যে এত এত ট্রান্সলেশন মুখস্থ করতে হবে, এত এত কিছু পড়তে হবে, এগুলো কীভাবে মনে রাখবো বা কমন পড়বে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে যে কোন বই পড়লে কমন পড়বে, এরকম অনেক প্রশ্ন আছে। বেসিক্যালি আমাদের কিছু বিষয় আছে, কিছু নির্দিষ্ট নিয়ম আছে, বেসিক কিছু স্ট্রাকচার আছে যেটা তুমি মেনটেন করলে যে কোনো সেন্টেন্সই তুমি ট্রান্সলেট করতে পারবা, বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা, যেটাই বলি না কেন একটা বেসিক স্ট্রাকচার আছে যেটা মেনটেন করলে কিন্তু তুমি খুব ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবা। তো সেই জন্য আজকে আমরা ট্রান্সলেশন পার্টটা দেখাবো যে এখান থেকে প্রশ্ন আসলে তুমি কিভাবে ট্রান্সলেট করবা বা ট্রান্সলেশন টপিকটাতে তুমি ভালো করবা, ঠিক আছে। তো এখন আমরা তাহলে তোমাদেরকে দেখাবো একটা বেসিক একটা বাংলা সেন্টেন্স থেকে, বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাক্য বানাতে পারবে বা তুমি ট্রান্সলেট করতে পারবে, সেই বিষয়টা আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা দেখবো যে একটা বাংলা বাক্য ধরো এরকম আছে যে, আচ্ছা, তো তোমরা দেখতে পেলে যে এখানে একটা সেন্টেন্স আছে, একটা বড় ধরনের একটা বাংলা বাক্য আছে যে আমার ছোট ভাই বাজার থেকে 10 টাকা দিয়ে একটি চমৎকার হালকা খেলনা কিনেছিল। তোমাদের কিন্তু দেখে মনে হচ্ছে যে এত বড় বাক্য, এটাকে কিভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করবো বা কিভাবে পারবো। আমি তো চাইলে তো ছোট সেন্টেন্সও দেখাতে পারতাম যে আমি ভাত খাই, এটার ইংরেজি কি হবে। তোমরা সবাই জানো যে আমি ভাত খাই, এটার ইংরেজি হচ্ছে আই ইট রাইস। তো এরকম যত সেন্টেন্স আছে তোমরা সবাই পারবা, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমি ভাত খাই এরকম ইংলিশ কিন্তু পরীক্ষাতে আসবে না, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন আসবে না। তো এই যে এই সেন্টেন্সটা, এই বড় সেন্টেন্সটাও কিভাবে আমরা ইজিলি ট্রান্সলেট করতে পারবো আজকে সেই বিষয়টাই তোমাদেরকে দেখাবো। এবং যেই উপায় আমি ট্রান্সলেট করব সেই উপায় মেনটেন করলেই তুমি প্রত্যেকটি সেন্টেন্স স্বাভাবিক ট্রান্সলেশনগুলো করতে পারবা, একমাত্র প্রবাদ বাক্য ছাড়া, ঠিক আছে। তো আজকে আমরা সেই বিষয়টাই দেখব। আমরা সবাই পড়েছি যে ইংরেজির যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে হচ্ছে প্লাস ভার্ব, তারপরে কি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। ওটা আমরা লিখছি না, আপাতত লিখছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আমাদের থাকে প্রত্যেকটি ইংরেজির যেই আমাদের স্ট্রাকচারটা আছে প্রত্যেকটি সেন্টেন্সের এই স্ট্রাকচারটা কিন্তু থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো বাংলা বাক্যতে কিন্তু এটা থাকে না, বাংলাতে প্রথমে সাবজেক্ট থাকলেও যে আমার ছোট ভাই, এটা সাবজেক্ট আছে, কিন্তু এরপরে কিন্তু ভার্বটা সবার শেষে আছে, যে কিনেছিল, কি কিনেছিল সেটা সবার পরে কিন্তু আছে। অর্থাৎ ইংরেজির সাথে বাংলা ট্রান্সলেশনের এটাই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স বা বেসিক যে পার্থক্যটা আছে। তো যখন আমরা ইংরেজি করব তখন কিন্তু আমাদের সেরকমভাবেই ইংরেজিটা করে নিতে হবে। অর্থাৎ আমাদের ট্রান্সলেশনের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করা। অর্থাৎ এখান থেকে সাবজেক্ট ধরা আছে আমার ছোট ভাই, এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট যদি আমরা ধরি। আর এখানে আমরা যদি ভার্ব ধরি, ভার্বটা কি আছে যে বাজার থেকে 10 টাকা দিয়ে একটি চমৎকার হালকা খেলনা, এখানে কিন্তু কোনো আমাদের ভার্ব নেই। এখানে আমাদের ভার্ব যেখানে আছে সেটি হচ্ছে কিনেছিল, অর্থাৎ কি কিনেছিল, খেলনা কিনেছিল। তো এটা হচ্ছে আমাদের ভার্ব, তার মানে এইটা প্রথমে বসাতে হবে, তারপরে বসাতে হবে এইটা, তারপরে কোনটা বসাতে হবে,
কি কিনেছিল, প্রশ্ন হচ্ছে কি কিনেছিল। তোমরা সবাই জানো যে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো কি কিনেছিল, খেলনা কিনেছিল। তো খেলনা হচ্ছে এখানে আমাদের কি অবজেক্ট, তার মানে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা একসাথে আমাদের বসাতে হবে, তারপরে অন্য বিষয়গুলো বসাতে হবে। আগে আমরা ট্রান্সলেট করব, তারপরে দেখাবো যে তোমাদের কিভাবে আসলে ট্রান্সলেশনটা হলো, ঠিক আছে। তো এখন সবার প্রথমে আমরা দেখাবো যে সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আমরা লিখলাম যে ইয়াঙ্গার ব্রাদার। তো কিনেছিল, তো এখন কিনেছিলটা আমার লিখতে হবে, কারণ আমরা জানি যে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, ভার্ব আছে, কিনেছিল। তো কেনার ইংলিশ কি, কোনো কিছু ক্রয় করা মানে বাই বা পারচেজ। তুমি এখানে বাইয়ের যদি পাস্ট ফর্মটা দাও তাহলে কি হবে, বোট হবে, যেহেতু এখানে কিনেছিল বোঝাচ্ছে, পাস্ট হয়ে গেছে বিষয়টা, বুঝতে পারছো তোমরা সবাই। তো এখানে এই জন্য হবে মাই ইয়াঙ্গার ব্রাদার বোট। এখানে আমরা ভার্বটা বসালাম, বোট মানে কিনেছিল। কি কিনেছিল, একটি খেলনা কিনেছিল। তো এখানে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি এ টয়, ঠিক আছে, একটি খেলনা কিনেছিল। এখন টয়টা আমরা বসালাম যে একটি খেলনা কিনেছিল, আমার ছোট ভাই একটি খেলনা কিনেছিল। কোথা থেকে ওটা আমরা পরে বসাবো, কিন্তু আগে কিনেছিল আগে যেই জিনিসটা বসাতে হবে সেটি হচ্ছে, আমরা কিন্তু জানি যে সাবজেক্ট বা অবজেক্ট যেটাই হোক না কেন তার আগে কিন্তু একটি অ্যাডজেক্টিভ বসে বা অ্যাডজেক্টিভ থাকলে সেটা বসাতে হয়। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্টের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসাতে হয়, বা যেটা মডিফাই করছে সেরকম ওয়ার্ডগুলো থাকলে সেটা বসিয়ে দিতে হয়। তো এ টয়ের আগে কি বলেছিল, চমৎকার, তারপরে হালকা, ঠিক আছে, একটি চমৎকার, তারপরে হালকা, এই ওয়ার্ডটাকে আমাদের খেলনার আগে বসাতে হবে, যেহেতু কেমন খেলনা বলছে, ঠিক আছে। তো টয়ের আগে আমরা কি লিখতে পারি, চমৎকার মানে এক্সিলেন্ট, এবং হালকা মানে হচ্ছে লাইট, আর একটি মানে হচ্ছে এ। তো আমরা জানি এক্সিলেন্ট এখানে এন বসবে, এটা তোমরা সবাই জানো যে কেন এন বসবে। তো এখন আমাদের এই টয়ের আগে কি লিখতে হবে, এখানে এই টয়ের আগে লিখতে হবে যে বোট অ্যান এক্সিলেন্ট লাইট টয়। তো এটা লিখলাম যে আমার ছোট ভাই একটি চমৎকার হালকা খেলনা কিনেছিল, এটা হয়ে গেল। এখন বাকি যে অংশটা বাদ আছে সেটা হচ্ছে বাজার থেকে 10 টাকা দিয়ে। তো তোমরা খেয়াল করলা যে আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সুন্দর করে লিখে ফেলেছি। সাবজেক্ট মাই ইয়াঙ্গার ব্রাদার এখানে আছে, ভার্ব আছে বোট, তারপরে কি আছে, অ্যান এক্সেলেন্ট লাইট টয়, অর্থাৎ অবজেক্ট আমরা লিখে ফেলেছি। এখন যেটা আমাদের বসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ টাইপের কিছু বিষয় আছে, যেটা বসবে যে কোথা থেকে কিনেছিল, বাজার থেকে 10 টাকা দিয়ে। আরেকটা বিষয় যদি আমরা বলি সেটা হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি করতে গেলে সবসময় শেষ দিক থেকে ট্রান্সলেশন করতে হয়, অর্থাৎ বাজার থেকে 10 টাকা দিয়ে, এই অংশে 10 টাকা দিয়ে হচ্ছে পরের অংশ, তাই 10 টাকা দিয়ে এখানে আমাদের আগে বসবে। তাহলে কি বসাতে হবে, বাজার থেকে 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে এই অংশটা আগে আমাদের লিখে ফেলতে হবে। সেই জন্য এখানে হবে ফর 10 টাকা, 10 টাকা দিয়ে কোথা থেকে, বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট। ফ্রম দ্য মার্কেট এখানে বসলো। তো এখন যদি এই জিনিসটাকে আমি আরেকটু অ্যানালাইসিস করি, আমি কিভাবে ট্রান্সলেশনটা করলাম, তো তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে এখানে আমি ট্রান্সলেশনটা কিভাবে করেছি, একটু যদি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, খেয়াল করো। প্রথমে কিন্তু একটা অনেক বড় বাক্য ছিল যে আমার ছোট ভাই বাজার থেকে 10 টাকা দিয়ে একটি চমৎকার হালকা খেলনা কিনেছিল, এরকম একটা সেন্টেন্স ছিল বাংলাতে। তো তোমরা কিন্তু এখানে যেটা করতে হবে, প্রথমে আমি বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমেই বসাতে হবে আমাদের ইংরেজি করতে গেলে। তো সাবজেক্ট যেটা ছিল সেটা বসিয়েছি মাই ইয়াঙ্গার ব্রাদার, তারপরে কিনেছিল ওটাকে কিন্তু আমরা প্রথমে বসিয়েছি, যেহেতু ভার্ব এটা, সাবজেক্টের পরে ভার্ব বসিয়েছি, তারপরে অবজেক্ট বসিয়েছি টয়, এবং টয়ের আগে আমরা কি বসিয়েছি, অ্যাডজেক্টিভ যেগুলো ছিল যে এক্সেলেন্ট লাইট টয়, চমৎকার হালকা খেলনা, ঠিক আছে, ওটা বসিয়েছি। তো তারপরে কি বসিয়েছি, যে কোথা থেকে কিনেছে, কিভাবে কিনেছে, 10 টাকা দিয়ে, কোথা থেকে, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। তো এভাবেই আসলে প্রত্যেকটি বাংলা সব বাক্য থেকে তুমি ইংরেজি বাক্য বানাতে পারবে বা ট্রান্সলেশন করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে, যদি তুমি এই স্ট্রাকচারটা ফলো করো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট খেয়াল করতে হবে এবং তোমার এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। এখন আমরা এই যে সেন্টেন্সটা ট্রান্সলেট করলাম, এখানে আমরা কোন বিষয়টা খেয়াল করেছি, প্রথমে আমরা সাবজেক্ট দেখেছি, তারপরে দেখেছি ভার্ব, এবং তারপরে দেখেছি অবজেক্ট। তো এখানে কাজটা কি কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে বলবো। এখন সেই সিরিয়ালটা আমি বলবো যে কিভাবে তোমরা ওই কাজটা করবা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে কিভাবে ট্রান্সলেশন করবা সেই বিষয়টা আমি তোমাদেরকে আলাদা করে এখন লিখাবো। তো এখানে আমাদের প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং প্রথম যে কাজটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটি জিনিস খুঁজে বের করতে হবে। আমাদের প্রথমে যেটা করতে হবে, এই তিনটি জিনিস খুঁজে বের করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটি জিনিস খুঁজে বের করতে হবে। 2 নাম্বার সিরিয়াল অনুযায়ী বসাতে হবে, সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এবং শেষ যে কাজটা আছে, 3 নম্বরে যে কাজটা আছে আমাদের, সেটি হচ্ছে আমাদের যে সাবজেক্ট এবং অবজেক্টের আগে যে আমরা এখানে বসিয়েছি অ্যান এক্সেলেন্ট লাইট টয়, অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল বা মডিফায়ার ছিল, তার মানে 3 নম্বরের আমাদের কাজটা হবে সাবজেক্ট
ও অবজেক্টের আগে অবজেক্টের কোনো মডিফায়ার বা অ্যাডজেক্টিভ থাকলে, এখন আমরা যেটা বলছি যে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো মডিফায়ার বা অ্যাডজেক্টিভ থাকলে সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে সেই সাবজেক্ট অবজেক্টের আগে বসাতে হবে, সেগুলোকে সাবজেক্ট ও অবজেক্টের আগে বসাতে হবে। অর্থাৎ এভাবেই তুমি একটা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য বানাতে পারবে বা ট্রান্সলেট করতে পারবে। কি কি থাকবে? আমরা জানি যে ইংরেজির মেইন যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। তো প্রথমে তুমি এটা খুঁজে বের করবা যে ভার্বটা পরে ছিল আমাদের, কিনে ছিল, এটা প্রথমে বসিয়েছি। তারপরে তুমি সিরিয়াল অনুযায়ী বসাবা, এটা 6 এর স্টুডেন্টকে দিলেও সে পারবে। সিরিয়াল অনুযায়ী বসাতে হবে তোমাকে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারপরে অবজেক্টের আগে বা সাবজেক্টের আগে, যেমন ওখানে ছিল মাই ইয়াঙ্গার ব্রাদার, এখানে মাই এবং ইয়াঙ্গার এগুলো কিন্তু ডিটারমিনার ছিল বা পসেসিভ ফর্ম ছিল, অর্থাৎ এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এবং আরেকটি ছিল খেলনার আগে একটি চমৎকার হালকা খেলনা, তার মানে কি অ্যান এক্সেলেন্ট লাইট, এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। অর্থাৎ এই বিষয়গুলোকে আমাদের তাদের সামনে বসাতে হবে। এভাবেই তুমি একটি ইংরেজি বাক্য থেকে, একটি বাংলা বাক্য থেকে ইংরেজি করতে পারবে। এখন ইংরেজি, আমরা যদি ইংরেজি থেকে বাংলা করতে যাই সেই ক্ষেত্রে বাংলার মতো করে ট্রান্সলেট করতে হবে। তো এইভাবেই তুমি ট্রান্সলেশন করতে পারবা। এবং যেই বিষয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখানে কিন্তু সেরকম কোনো গ্রামাটিক্যাল রুলস বা রেগুলেশন এখানে ইউজ করা হয়নি, বা সেরকম কিন্তু কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়নি, যেটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো যে সাবজেক্ট প্লাস ভার্ব তারপর অবজেক্ট, এভাবেই কিন্তু আমরা ট্রান্সলেটটা করেছি। তো যদিও ট্রান্সলেশনের জন্য অনেকেই শুনেছি যে 400-500 এরকম অনেকেই পড়ছো, অলরেডি পড়ে ফেলেছো, এরকম অনেকে মুখস্থ করছো। তো বিষয়টা হচ্ছে যে ট্রান্সলেশন সবগুলো মুখস্থ করলেই যে তোমার কমন পড়বে বিষয়টা কিন্তু তেমন না। মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন থাকবে যে যেটা তোমার অনুবাদ করতে হবে। যেমন গতবার একটা এসেছিল যে চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, এটা তুমি কি করবা? এটা কি কোনো মুখস্থ করলে তোমার কমন পড়তো? এটা বানিয়ে দিয়েছে, চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, এটা কি হবে? এটা হবে যে হি হ্যাজ এ হোলসেল বিজনেস ইন চট্টগ্রাম। তো এভাবে বসবে। তো তোমার প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। এটা সবাই তোমরা জানো। তো সেজন্য আমি যেই কথাটাকে হাইলাইট করবো এখানে, সেটা হচ্ছে যে ট্রান্সলেশনের জন্য কিছু বেসিক নিয়ম আছে, বেসিক স্ট্রাকচার আছে, যেই বিষয়গুলো যদি দু একটা জিনিস তুমি একটু মনে রাখো তাহলে এমনিতেই ট্রান্সলেশন করতে পারবা। এবং সেটার জন্য ভালো হবে আমাদের যে নতুন বইটা বের হয়েছে রিটেন হেক্স, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই, অন্যান্য বইতে কিন্তু তুমি এটা পাবা না যে এখানে ট্রান্সলেশনের বিভিন্ন নিয়ম দেওয়া আছে। তুমি জাস্ট দেখবা যে গণহারে বিভিন্ন ট্রান্সলেশন দেওয়া আছে। তুমি যেটা করতে পারো, ট্রান্সলেশনের যে বেসিক বিষয়গুলো আছে, যেমন কিছু মোডাল অক্সিলারি ব্যবহার, এই যে মেইন স্ট্রাকচারের ব্যবহারটা, এটা কিন্তু আমরা রিটেন হ্যাক্স থেকে কিন্তু আমি এটা বলেছি এখানে। তার মানে রিটেন হ্যাক্স যদি তুমি পড়ো তাহলে দেখবে যে ওখানে বিভিন্নভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, যে তোমার এখানে কমন না পড়লেও তুমি একটা সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়ে আসতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে? এবং তোমাদেরকে হয়তো আমার পরিচয় দেওয়া হয়নি, আমি হচ্ছে আইজান মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়নরত এবং স্কলার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের ইংরেজি শিক্ষক। এবং তোমাদের যে রিটেন হ্যাক্স বইটা বের হয়েছে, আমাদের যে সি ইউনিটের বইটা বের হবে কমার্স ফ্যাকাল্টির জন্য, বিজনেস ফ্যাকাল্টির জন্য, সেটার ওয়ান অফ দ্য রাইটার্স। তো আশা করি তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে, ভালো হচ্ছে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। আপাতত সবাই ভালো থাকবে।